মুভি শুরু হয় বিরাট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যেখানে বছরের সেরা এডুকেশনাল ইনস্টিটিউশনের পুরস্কার দেওয়া হচ্ছিল, অর্থাৎ সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রফেসরকে যার শিক্ষা প্রতিষ্ঠান শহরের টপ র্যাঙ্ক 1-এর মধ্যে থাকবে। আর পুরো ইন্ডিয়ার মধ্যে টপ র্যাঙ্ক 1-এর মধ্যে ছিল এই লোকটার কলেজ। লোকটির নাম হচ্ছে সঞ্জয় ভার্গব, আর তার কলেজ অর্থাৎ প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিদ্যাবিধান। তো সঞ্জয় ভার্গবকে স্টেজে রেখে শিক্ষামন্ত্রীর হাত দিয়ে তাকে পুরস্কারটা তুলে দেওয়া হয়। আর এখানে আমরা জানতে পারি সঞ্জয়ের কিন্তু এটা প্রথম অ্যাওয়ার্ড নয়, প্রত্যেক বছরে তার কলেজই টপ র্যাঙ্ক 1-এর মধ্যে থাকে। যাই হোক, এদিকে সে অ্যাওয়ার্ড পাওয়ার পর তার জার্নি নিয়ে কিছু বক্তব্য দিচ্ছে, আর অন্যদিকে আমরা দেখি তার কলেজ অর্থাৎ বিদ্যাবিধান কলেজের ছাদের উপর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে কান্না করছিল, এমনকি দেখতে দেখতে চোখের পলকেই মেয়েটি উপর থেকে লাফ দিয়ে নিজেকে নিজে শেষ করে দেয়। ওইদিকে সঞ্জয় তো তার কলেজ নিয়ে সুনাম করেই চলেছে, মানে বলছে পুরো দেশের মধ্যে তার কলেজই সেরা, আর তার কলেজে যারা লেখাপড়া করবে তাদের ভবিষ্যৎ একদমই সেট। ওইদিকে একটু আগে যে মেয়েটি লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছিল, খবর পেয়ে তার মা বাবা এসে মেয়ের এই অবস্থা দেখে তারা কান্নায় তো একদমই ভেঙে পড়ে। খবর পেয়ে রীতিমতো পুলিশ, মিডিয়া সবাই এসে হাজির। এই পুলিশ অফিসারটিকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মানিক রেড্ডি, একদমই তেরা টাইপের একজন লোক। মিডিয়া যখন তাকে জিজ্ঞাসা করছে যে স্যার এটা কি আত্মহত্যা নাকি কোনো মার্ডার, তখন মানিক রেড্ডির জবাব দেয়, হ্যাঁ এটা মার্ডার, আমি করেছি। আমি তাকে মেরে বাসায় গিয়ে গোসল করে কাপড় চোপড় চেঞ্জ করে আবারও এসেছি, এখনও ঘটনাস্থলে এসে পৌঁছাতে পারলাম না আর নিউজ করার জন্য চলে এলো, মানে কিছুটা তেরা টাইপের উত্তর দেয়। এরপর মিডিয়ার লোকেরা সঞ্জয় ভার্গবের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে। তাদের দাবি লেখার অতিরিক্ত চাপের কারণেই মেয়েটা এমনটা করেছে। আপনাদের কলেজে পড়ালেখার জন্য অতিরিক্ত পরিমাণে প্রেশার দেওয়া হয়, এর জন্য মেয়েটা এমনটা করেছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? জবাবে সঞ্জয় বলে, যদি এমনটা হতো তাহলে আজকের এই অ্যাওয়ার্ড কি আমি পেতাম? কিছু বছর আগে একজন পাইলট বাসায় তার ওয়াইফের সাথে ঝগড়া করে বিমান উড়াতে গিয়েছিল, কিন্তু তখন সে বিমান এক জায়গায় ল্যান্ড করার বদলে অন্য জায়গায় নিয়ে গিয়ে ক্র্যাশ করে দেয়, ফলে অনেক লোকই মারা যায়। এখন আপনারা বলুন তো দেখি, এই জন্য দায়ী কে, বিমানটি নাকি পাইলটটি? এমনটাও তো হতে পারে মেয়েটি বাসায় তার মা বাবার সাথে ঝগড়া করে বা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে এইখানে সে নিজেকে শেষ করে দিয়েছে, এখন তার জন্য আমরা কেন দায়ী হতে যাব? দেখুন, আমার প্রতিষ্ঠান হচ্ছে এদেশের গৌরব। এভাবে সঞ্জয় তেরা তেরা কথা বলে বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দেয়। পরবর্তী সিনে সঞ্জয় তাদের কলেজের প্রত্যেকটা শিক্ষকদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসে। সঞ্জয় তাদের সবাইকে জিজ্ঞাসা করে যে মেয়েটি ছাদের উপর কিভাবে উঠল, তোমরা কি এটার উপরও নজর রাখতে পারলে না? এখানে শিক্ষকদের মধ্য থেকে একজন বলে ওঠে, স্যার মিডিয়ার লোকেরা সত্যি ধরেছে, অতিরিক্ত চাপের কারণেই মেয়েটি এমনটা করেছে। সঞ্জয় রেগে মেগে লোকটাকে চুপ করিয়ে দেয়। এদিকে যেহেতু কলেজের একজন ছাত্রীর মৃত্যু হয়েছে, তাই বাকিদের তো মন খারাপ থাকবেই, তাই সবাইকে মোটিভেট করার জন্য এই কলেজের একজন বুট ডিরেক্টর, যার নাম হচ্ছে শ্রীতেশ, যে মাইকের মধ্যে এসে সবাইকে সান্ত্বনা দিচ্ছে, যাতে করে সবাই এই ঘটনা মাথা থেকে ফেলে পড়ালেখায় মনোযোগ দিতে পারে। শ্রীতেশ ওইভাবে সবাইকে মোটিভেট করছে। সে এমন এমন কথাবার্তা বলে স্টুডেন্টরা সবাইও নতুন করে হিম্মত পায়। আর এখানে শ্রীতেশের কথাবার্তা, তার মন মানসিকতা দেখে আমরা বুঝতে পারি শ্রীতেশ যেন অনেক ভালো মনের একজন মানুষ। এরপর এখান থেকে সিন শিফট হয় একই কলেজেরই এই মেয়েটার উপর। এর নাম হচ্ছে আকসারা। আকসারাকে দেখে আমরা এতটুকু তো বুঝতে পারি সে কোনো স্টুডেন্ট না, তবে হ্যাঁ, সে এই কলেজে লেকচারারের জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। অবশ্য তার সাথে আরও অনেকে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। এখানে আকসারা কলেজের সব কিছু অনেক ভালো করে নোটিস করছে। সেইখানে এইটাও দেখে কলেজের কিছু স্টুডেন্টদের রেজাল্ট খারাপ আসায় তারা অনেক পরিমাণে কান্না করছিল। এই বিষয়টা দেখে আকসারা উঠে নোটিশ বোর্ডের কাছে গিয়ে ওইখানে লিখে, দ্য অনলি ফেলিওর ইজ হোয়েন ইউ সে আই গেভ আপ, অর্থাৎ সবাইকে মোটিভেট করার জন্য সে এই লাইনটা লিখে। এখন আকসারার এমনটা করার সময় কলেজের পিয়ন শ্রীতেশকে বিষয়টা দেখায়। এখন এটা দেখে শ্রীতেশেরও আকসারার প্রতি ভালো একটা মনোভাব জন্ম নেয়। কলেজের এই পিয়নটাকে একটু মনে রাখবেন, তার নাম হচ্ছে আপ্পাজি। যাই হোক, এখানে সবাইকে ইন্টারভিউর জন্য 5 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়েছে, ফলে অনেকে তো ধৈর্য হারিয়ে একে একে চলে যেতে শুরু করে। তবে আকসারা এমনটা করে না, সে ধৈর্য নিয়ে বসে অপেক্ষা করেই যায়। ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব ছিল শ্রীতেশের উপর, কেননা সে কলেজের বুট ডিরেক্টর। আকসারার ধৈর্য, তার মন মানসিকতা দেখে শ্রীতেশ অবশ্যই তাকে ইন্টারভিউর জন্য ডাক দেয়। আকসারাকে বলে, এতক্ষণ ধরে আপনাদের বসিয়ে রাখলাম, আপনার কি আমার উপর রাগ হচ্ছে না? জবাবে আকসারাও বলে, মুঠেও না স্যার, যদি এইটুক সময় বসে না থাকতে পারি তাইলে বছরের পর বছর ক্লাসে বসে স্টুডেন্টদের ক্লাস কীভাবে নিব? ব্যাস, যে কারোরই ইমপ্রেস হওয়ার জন্য এই লাইনটুকু যথেষ্ট। আর ফাইনালি বিদ্যাবিধান কলেজের ফিজিক্সের লেকচারার হিসেবে
আকসারার জবটিও কনফার্ম হয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় একটা কলোনিতে, যে কলোনির প্রেসিডেন্ট অর্থাৎ মেন ছিল টাটা নামের এই লোকটা, যাকে বলতে গেলে একেবারে ফোঁদা টাইপের একজন লোক। কলোনির প্রেসিডেন্ট হলে কি হবে, একটা বাচ্চাও তাকে কোনো পাত্তা দেয় না। এখানে মূলত সে আজকে তাদের কলোনির সবাইকে নিয়ে একটা মিটিং রেখেছে। আর মিটিংয়ের কারণ হচ্ছে, শুরুর দিকে যে মেয়েটিকে আমরা নিজেকে নিজে শেষ করে দিতে দেখেছিলাম না, মেয়েটি ছিল মূলত এই কলোনির একজনের মেয়ে। তো টাটা বলে, কলোনির প্রেসিডেন্ট হিসেবে কলোনির সবার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। মেয়েটির আত্মার শান্তির জন্য আমি সবার জন্য খাবার একটা ব্যবস্থা করতে চাই, তবে এর জন্য তোমাদের সবারও সহযোগিতা লাগবে, সবাইকে কিছু টাকা দিতে হবে। এখন এইটা শুনে কলোনির সবাই টাটার উপর খেপে যেতে শুরু করে, কারণ এইভাবে সে প্রত্যেকবারে কোনো না কোনো বাহানা করে সবার কাছ থেকে টাকা নিত, পরে গিয়ে সেইগুলো নিয়ে উদা হয়ে যেত। এমনকি তো বছরে 2 বার নিজের জন্মদিন পালন করার জন্য পর্যন্ত সবার থেকে চাঁদা নিত। আবার লোকজন কিছু বললেও সেটাও গায়ে লাগে না। ভাবুন কি খাচ্ছর একজন লোক। আবার কলোনির মধ্যে এই টাটা ভাইরাস ছাড়াও আরও 3 জন ভাইরাস আছে, যাদের কারণে কলোনির মধ্যে কোনো শান্তি নেই। এখন টাটা নিজের পজিশন বাঁচাতে সবার সামনে এইটা ওয়াদা করে, ওই 3 জনকে সে একদমই সোজা করে ছাড়বে। এখান থেকে সিন শিফট হয়ে যায় একটা বারের মধ্যে, যে 3 ভাইরাসের কথা বলছিলাম কলোনির ওই 3 ভাইরাসের উপর। বারে সে লাল পানি টানতে টানতে উড়াদুরা পাগলু রেস মারছে। চলুন এদের সাথে পরিচয় হয়নি। এই নাম হচ্ছে মধু, এই নাম হচ্ছে সারাঙ্গী, আর তৃতীয় জনের নাম হচ্ছে সুরিয়া। সারা রাত ধরে লাল পানি টেনে প্রত্যেক দিনের মতো কলোনিতে এসে আবারও হাঙ্গামা শুরু করেছে, ফলে সবার ঘুমের 12টা। এটা এদের প্রত্যেক দিনেরই ডেলি রুটিন, কিছু না কিছু একটা গন্ডগোল করবেই। আবার কলোনির কেউ তাদের ব্যাপারে কিছু বলতে পারে না, কারণ আগে থেকে তারা কলোনির প্রত্যেকেরই কিছু না কিছু সিক্রেট তাদের কাছে সংগ্রহ করে রেখেছে, যে কে কার বউয়ের সাথে লাইন মারে, কে কোন জায়গায় গিয়ে প্রাইভেট ডিউটি করে, সব কিছুরই তারা প্রমাণ রেখেছে, ফলে কেউ তাদের কিছু বলতেও পারছে না। যাই হোক, সিন শিফট পরদিন সকালে একই কলোনিতে। যেহেতু আকসারা এই শহরে নতুন এসেছে, তাই তার থাকার জন্য একটা ঘর দরকার। এখন সে ঘরের জন্য ঘুরে ফিরে আসা হচ্ছে এই কলোনিতেই। টাটার সাথে এসে কথা বললে টাটা বলে, ঘর ভাড়া তো এমনি 10,000, কিন্তু তুমি আরও 2,000 বাড়িয়ে দাও। আকসারা বলে, কেন 2,000 বাড়িয়ে দিব কেন? টাটা বলে, জিটিএসটি, গাঙ্গু টাটা সার্ভিস টেক্সট। বেটা এভাবেই যখন যার কাছ থেকে পারতো জুলজাল করে টাকা খামাতো। তো আকসারা আর কথা না বাড়িয়ে তার কিছু টাকা বাড়িয়ে দিয়ে ঘরটা ফাইনাল করে দেয়। ওইদিকে কলোনির 3 হারামি তো লেগেছিল কলোনির শান্তি কীভাবে নষ্ট করা যায় ওইটা নিয়েই। এমনকি কলোনির প্রেসিডেন্ট টাটাও পর্যন্ত তাদের বসে, কারণ টাটার একটা দুটা না, কলোনির বেশ কিছু চম্পার সাথে তার ইটিস পিটিস, যার ভিডিও সহ সব কিছুর প্রমাণ এই 3 জনের কাছে। তাই কি আর করার, তাদের সেবা যত্ন তো করতেই হবে। বেটা টাটাও ছিল অনেক হারামি, তার চুল এবং মুজগুলো পর্যন্ত নকল। যাই হোক, পরবর্তী সিন চলে যায় সঞ্জয়ের উপর। ওই পুলিশ অফিসার মানিক রেড্ডি এসে সঞ্জয়কে বলে, স্যার সব মামলা একেবারে সেট করে দিয়েছি, আপনার কথা মতো সব করেছি। তার মৃত্যুটা যে ন্যাচারালি সে নিজেকে নিজে শেষ করে দিয়েছে ওরকম বলে চালিয়ে দিয়েছি। অর্থাৎ বেটা পুলিশ মানিক রেড্ডি সেও সঞ্জয়েরই লোক। যে মেয়েটির সাথে ঘটনাটা হয়েছিল তার মা বাবাকে ধমকিয়ে টমকিয়ে তারা বিষয়টা ওইখানে ক্লোজ করে দেয়। এর বদলে সঞ্জয়রাও পুলিশ মানিক রেড্ডিকে অনেকগুলো টাকা দেয়। এরপর সিন শিফট হয় আবার ওই কলোনিতে আকসারার উপর। টাটা আকসারাকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আর এদিকে এই 3 জনের ডিউটি তো এটাই ছিল, কলোনির মানুষদেরকে পেরেশান করা। এখন কলোনিতে নতুন মেয়ে আকসারাকে দেখে এদের 3 জনের মনে তো লাড্ডু ফুটতে শুরু করে। সুরিয়া তো একদম সিগারেট উল্টো ধরে মুখে ঢুকিয়ে দেয়। টাটাও আকসারার কাছে তার নিজের সুনাম নিজে করে চলেছে। আকসারাও ঘটনা বুঝতে পেরে অন্য রাস্তা ধরে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। এরপর সিন চলে আসে বিদ্যাবিধান কলেজে। দিব্যা নামের যে মেয়েটির মৃত্যু হয়েছে, অর্থাৎ ছাদের উপর থেকে লাফ দিয়ে যে নিজেকে নিজে শেষ করে দিয়েছিল, স্টুডেন্টরা সবাই তার স্মরণে এক জায়গায় তার ফটো লাগিয়ে ফটোতে ফুলের মালা দিচ্ছিল। আকসারাও বিষয়টা নোটিস করে। কলেজের পিউন আপাজি আকসারাকে নিয়ে গিয়ে তার ক্লাসরুমটা দেখিয়ে দেয়। আর যেতে যেতে আকসারাও দেখে কলেজের অবস্থা তেমন একটা ভালো না। প্রত্যেক ক্লাসরুমেই স্টুডেন্টদেরকে কোনো না কোনো কারণে অনেক অনেক প্রেশার দেওয়া হচ্ছিল। এরপর আকসারা তার ক্লাসরুমে আসে। প্রথমে আকসারা স্টুডেন্টদের সবার সাথে পরিচয় হয়ে নেয়। তারপর সে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে যে ক্লাসে পরীক্ষায় সবার প্রথম কে হয়। এই ছেলেটা দাঁড়িয়ে বলে, ম্যাডাম আমি। আকসারা তাকে অ্যাপ্রিসিয়েট করে। এরপর আবার জিজ্ঞাসা করে যে পরীক্ষায় সবার লাস্ট কে হয়। মন খারাপ করে ছেলেটা দাঁড়িয়ে বলে, আমি ম্যাডাম। আকসারা কি করে, পরীক্ষায় লাস্ট যে হয় তার সাথে প্রথম যে হয় তাদের দুজনকে একসাথে এক বেঞ্চে বসিয়ে দেয়, সাথে তাদের বলে দেয় একজন আরেকজনকে সহযোগিতা করতে। এরপর আকসারা নোটিস করে ক্লাসে একটা মেয়ে অনেক মন খারাপ করে বসেছিল। আকসারা তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমাকে দেখে চিন্তিত কেন মনে হচ্ছে? মেয়েটি বলে, ম্যাডাম ভয়ে।
আপনার আগে যে ম্যাডামটা ছিল না, সে পড়ার জন্য আমাদের অনেক প্রেশার দিত, অনেক মারধর করত। আমার ভয় করছে আপনিও ওরকম না তো? আকসারা সুন্দর মতো হেসে বলে, কোনোদিনও না। বলে সে সবাইকে আপন করে নেয়। আর স্টুডেন্টরাও যেন আকসারার মতো একজন ম্যাডামকে পেয়ে অনেক হ্যাপি। এইভাবে ক্লাস শেষ করার পর আকসারা বাইরে এসেই সীতেশকে দেখে তার কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানাতে শুরু করে, অর্থাৎ এই জবে তাকে সিলেক্ট করার জন্য। ছোটবেলা থেকে নাকি আকসারার এটাই স্বপ্ন ছিল, একজন টিচার হওয়ার। সীতেশ বলে, আপনার যে কোয়ালিফিকেশন আর আপনার যে মন মানসিকতা, এর থেকেও আপনি ভালো জব পেতেন। তারপরও আপনি এখানে লেকচারার জবই নিলেন যে? চাইলে তো তার উপরের পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারতেন। আকসারাও বলে, ও যে ছোটবেলা থেকে আমার টিচার হওয়ার যে স্বপ্ন, আমি চাইলে তো বড় কোনো পজিশন নিয়ে আমার কেরিয়ার ভালো মতো গড়ে তুলতে তো পারবো, কিন্তু একবার ভেবে দেখুন, যদি আমি এটা না করে একজন টিচার হই, তাহলে কত শত শত জনের কেরিয়ার নিজের হাতে গড়তে পারবো। মূলত এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। আকসারার এমন কথাবার্তা শুনে সীতেশ তো যত দিন যাচ্ছে তারপর ইমপ্রেস হয়ে চলেছে। অন্যদিকে কলোনির ওই 3 হারামি তো প্রত্যেক দিনের মতোই আজকেও টাটাকে ব্ল্যাকমেল করে তার বাসাতে এসে তাকে দিয়ে কাজ করিয়ে এনজয় করে চলেছে। টাটাও মনে মনে সিদ্ধান্ত নেয়, না, অনেক হয়েছে, এদের 3 জনকে উচিত একটা শিক্ষা তো দিতেই হবে। এদের 3 জনকে এমন জালে ফাঁসাতে হবে যেন একদম নাক সোজা হয়ে যায়। এই জন্য প্ল্যান বানিয়ে টাটা প্রথমে মধুকে সাইডে ডাকে। কেউ না শুনে মতো চুপি চুপি তাকে বলে, আমি তোমায় একটা কথা বলতে চাচ্ছি। আজ সকাল সকাল কি হয়েছে জানো? আমাদের কলোনিতে নতুন একটা মেয়ে এসেছে না? যখন আমি তাকে নিয়ে বের হয়েছিলাম এবং সবার সাথে পরিচয় করাচ্ছিলাম, সে তোমায় দেখে কি বলেছে জানো? তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল আর কি। তোমার হাসি নাকি অনেক সুন্দর। আমিও তাকে তোমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছি। তাকে দেখে আমার মনে হয়েছে সে তোমার উপর ইমপ্রেস হয়েছে। 60 কোটি টাকার মালিক সে। কিছুদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে এখানে এসেছে। আমি কসম করে এটা বলতে পারি, তোমাকে তার মনে ধরেছে হবে। তোমার কপাল তো খুলে গেল। এইসব শুনে মধুর জিভে তো জল চলে আসার মতো অবস্থা। টাটা একে একে তাদের 3 জনকে আলাদা আলাদা করে সেই একই কথাই বলে, অর্থাৎ তাদের 3 জনকে আলাদা আলাদা করে বলে তাদের 3 জনকে নাকি আকসারা মনে ধরেছে। সাথে টাটা তাদের এইটাও বলে দেয় যেন এই বিষয়টা তারা একজন একজনের সাথে শেয়ার না করে। বেচারা 3 জনের মনে লাড্ডু ফুটতে শুরু করেছে। এমনকি 3 জন তো সিদ্ধান্ত নেই কাল থেকে নাকি তারা একদম ভালো হয়ে যাবে, নতুন জব ধরবে। অর্থাৎ 3 জনেরই আকসারাকে পটানোর ধান্দা। এমনকি পরদিন থেকে তারা এই কাজে লেগেও পড়ে। যেখানে যাচ্ছিল আকসারাকে ফলো করে যায়। তবে তারা 3 জন একজন একজনকে এটা বুঝতে দেয় না যে তারা আকসারার পিছনে যে ঘুরঘুর করছে। যাই হোক, সিন আবার চলে আসে বিদ্যাবিধান কলেজের মধ্যে, যেখানে প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের কলেজের বেতন দিচ্ছিল। এর মধ্য থেকে অনেক গরিব একজন লোক কলেজের মালিক সঞ্জয়কে দেখে তার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে শুরু করে যে, প্লিজ স্যার, আমরা অনেক গরিব পরিবারের লোক, দয়া করে আমার টাকার মধ্য থেকে কিছু টাকা কমিয়ে দিন। সঞ্জয় লোকটাকে জিজ্ঞাসা করে, তোমরা কত টাকা দামের বাসায় থাকো? লোকটা বলে 10,000 টাকা দামের। কেন স্যার? সঞ্জয় বলে, তাহলে আজ থেকে 5,000 টাকা দামের বাসায় শিফট হয়ে যাও। তাইলে 5,000 টাকা বাঁচলো, ওইগুলো দিয়ে কলেজের ফি দিও। দেখুন কীরকম জবাব। মানে সঞ্জয়ের কাছে কলেজ কোনো কলেজই না, এটা যেন একটা ব্যবসা। যাই হোক, এদিকে প্রত্যেকবারের মতো সীতেশ এবং আকসারা দেখা হয়। আকসারা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল কোনো একটা ইম্পর্টেন্ট কাজে। তো সীতেশ তাকে বলে যে, চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। কথা মতো দুজন রওনা দেয়। আর এখানে গিয়ে আমরা দেখি আকসারা আসা হচ্ছে একটা পাবলিক প্লেসে। আর এখানে এসে সে হাতে একটা বুট নিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে পড়ে, যে বুটের মধ্যে লেখা ছিল গরিব অসহায় বাচ্চাদের পড়ালেখার জন্য সাহায্য করুন। অর্থাৎ আকসারা মূলত গরিব অসহায় বাচ্চাদের লেখাপড়া চালানোর জন্য তাদের জন্য টাকার ব্যবস্থা করছিল। এইভাবে একের পর এক আকসারার এমন মন মানসিকতা দেখে সীতেশ তো তার উপর পুরো ইমপ্রেস। আকসারার এমন ভালো কাজে একে একে অনেকেই তার পাশে এসে দাঁড়ায়, সাথে ওই মধুও। আর মধু তো কী জন্য এসেছে বুঝতে পারছেন, আকসারাকে ইমপ্রেস করতে। এই বাহানায় আকসারের সাথে কথা বলে সে পরিচয়ও হয়ে নেয়। ওইদিকে সারাঙ্গী, সে তো আকসারাকে পটানোর জন্য একজন গুরুজির কাছ থেকে নৃত্য শিখতে শুরু করে। হ্যাঁ, নৃত্য শিখতে এসে তার এমন অবস্থা, এর মধ্যে সে আইটেম নাচ, ক্লাসিক্যাল নাচ সব কিছু ঢুকিয়ে দেয় একেবারে। সব কিছু মিলিয়ে অনেক ফানি একটা সিন, এই জন্য শেয়ার করা। তো নাচের বাহানা দিয়ে সেও আকসারের সাথে একটু কথাবার্তা বলে নেয়। ওইদিকে সুরি তো আকসারাকে ইমপ্রেস করার জন্য একেবারে তার কলেজে গিয়ে হাজির। আর এখানে এসে সে অনেক বড় একজন টিচারের ভেষ ধরে বেশ কিছুক্ষণ আকসারের সাথে কথাবার্তা বলে নেয়। এইভাবে আর কি 3 জন মিলে আলাদা আলাদা আকসারার পিছনে লেগে পড়ে, কিন্তু 3 জনই একজনের ব্যাপার আরেকজন জানে না। এরপর এখান থেকে সিন শিফট হয় শিক্ষামন্ত্রীর অফিসে। এইখানে দেখা যায় সঞ্জয় শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে এসেছে। বোঝা যায় তাদের দুজনের মধ্যে আগে থেকে একটা ভালো সম্পর্ক আছে, তেমন অতটাও ভালো না, আবার জাস্ট এমনি চেনা পরিচয়। শিক্ষামন্ত্রী সঞ্জয়ের কলেজের ব্যাপারে বলছিল
সঞ্জয় কিছুতে কম যায় না, সেও তার মতো করে তার নিজের সুনাম করে যাচ্ছে। বলে তার নাকি একটাই লক্ষ্য, তার প্রতিটা স্টুডেন্ট ভালো একটা র্যাঙ্ক নিয়ে কলেজ থেকে বের হওয়া, আর 100% এটা হতে হবেই হবে। উপরওয়ালা সবার কিসমত লিখে শব্দ দিয়ে, আর আমি আমার স্টুডেন্টদের কিসমত লিখি তাদের র্যাঙ্ক দিয়ে। অবশ্য আপনার কাছে যে কারণে আসা, পরবর্তী এডুকেশনাল প্যানেলের মধ্যে আমার 4 জন লোককে সেখানে অ্যাপয়েন্ট করে দিতে হবে। কারণ আমি চাই এখন থেকে এক্সামের জন্য যে কোয়েশন পেপারগুলো রেডি করা হবে, সেই কোয়েশন পেপারগুলো আমার লোকেরে বানাক। অবশ্য এর জন্য শুধুমাত্র আপনার একটা সিগনেচারের প্রয়োজন। আমি চাই আপনি সিগনেচারটা করে দিন। মিনিস্টার বলে, তার মানে তোমার কথা হচ্ছে কোয়েশন পেপার রেডি হওয়ার আগে তুমি জেনে যাও, তাই তো? এখন তুমি যদি আগে থেকে কোয়েশন পেপার সব জেনে যাও, তাহলে এমনিতেও তো তোমার কলেজ টপ র্যাঙ্ক 1-এর মধ্যে আসবে। জোর জবরদস্তি তুমি আমার কাছে র্যাঙ্ক কিনতে এসেছ, যা কখনোই পসিবল না। এ বলে শিক্ষামন্ত্রী সঞ্জয়ের কথাই সোজা না করে দেয়। তবে সঞ্জয় যেতে যেতে উল্টো হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এখন মিনিস্টারের সাথে পাঙ্গা নেওয়ায় মিনিস্টার তার কিছু অফিসারদের পাঠিয়ে সঞ্জয়দের কলেজে রেড মেরে দেয়। যে রেডের মেইন অফিসার ছিল আশোক ত্রিপাঠী নামের এই লোকটা। তারা এখানে রেড মেরে জানতে পারে এই কলেজের মধ্যে সরকারের অধিকাংশ নিয়মই ফলো করা হচ্ছে না। তারা নিজেদের মতো নিয়ম বানিয়ে কাজ করছে। যেটুক প্রয়োজন এর থেকেও অধিক ক্লাস বানানো হচ্ছে। সাথে এক ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট থাকা প্রয়োজন, এরা এর থেকেও আরও 3 গুণ স্টুডেন্ট দিয়ে ভরিয়ে রেখেছে। এগুলো ছাড়াও অনেক অবৈধ কাজ এতে সামিল আছে। নিউজের মাধ্যমে এসব বিষয়গুলো প্রচার করিয়ে দেওয়া হয়। যে খবর সঞ্জয়ের কানে যাওয়ার পর তার অবস্থা তো খারাপ, কারণ সেই অফিসার আশোক তার অবৈধ কাজগুলো নিয়ে একটা ফাইল রেডি করেছে। যে ফাইলটা সে আদালতে উপস্থাপনা করলে সঞ্জয়ের তো সব একেবারে শেষ। তো অফিসার আশোক যাতে সঞ্জয়ের এই ফাইলটা আদালতে জমা দিতে না পারে, এই জন্য সঞ্জয়রা রাতারাতি এই অফিসার আশোককে অ্যাক্সিডেন্ট করিয়ে মারিয়ে দেয়, একদম রাস্তা থেকে সরিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি এদিকে শ্রীতেশ এবং আকসারার সম্পর্ক যেন দিন দিন ঘনিষ্ঠ হয়ে চলেছে। দুজন যেন একজন একজনকে ভালোবাসতে শুরু করেছে। শ্রীতেশ আকসারাকে কল করে জানায়, আকসারা, কাল তোমাকে আমি 2টি ইম্পর্টেন্ট কথা বলবো, এরকম জায়গায় অবশ্য আসবে কিন্তু। আসলে কাল ছিল ভ্যালেন্টাইন্স ডে, হয়তো শ্রীতেশ আকসারাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান বানাচ্ছে। অন্যদিকে ওই 3 জনেরও সেম অবস্থা। 3 জন একসাথে থাকার পরও একজন একজনের ব্যাপারে কিছু যায় না। 3 জনই একজন একজনকে বলছে কালকের জন্য তাদের দিনটি অনেক স্পেশাল। অর্থাৎ 3 জনও হয়তো আকসারাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান বানাচ্ছে। তো প্ল্যান মতো পরের দিনই 3 জনই আলাদা আলাদা জায়গায় গিয়ে এক একজন এক এক রকম করে আকসারাকে প্রপোজ করার জন্য রেডি হয়ে যায়। সরি, 3 জন না, 4 জন, কারণ স্মৃতিশত জয়েন করেছে। যাই হোক, একটু পর আকসার লোকেশন মতো এসে হাজির। এখন তাকে দেখে এরা 3 জনও 3 দিক থেকে লাফাতে লাফাতে তার দিকে গিয়ে যায়। কিন্তু তাদের যেতে যেতে এদিকে ততক্ষণে শ্রীতেশ আকসারাকে নিয়ে ফুস, অর্থাৎ উধাও। আর 3 ভাইরাসও এখানে একজন একজনকে দেখে শখ। আর এখানে এসে তারা জানতে পারে এতদিন তারা 3 জনই একটা মেয়ের পিছনে ঘোরাঘুরি করছিল। এখন আকসারা কার, এটা নিয়েও তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায়। বেচারা 3 জন ঝগড়া করতে শুরু করে। আর তাদের ঝগড়াগুলো ওইখানে দাঁড়িয়ে একজন আইসক্রিমওয়ালা শুনছিল। বলে, তোমরা 3 জন ওই মেয়েটির কাছে গিয়ে কেন জিজ্ঞাসা করছো না যে সে কাকে ভালোবাসে? এদের কাছে আইডিয়াটা ভালো লাগে। সাথে সাথেই আকসারার গাড়িটাকে ফলো করতে করতে তাদের পিছন পিছন যেতে শুরু করে। একটু পরের দিকে শ্রীতেশ আকসারাকে নিয়ে এই লোকেশনে এসে পৌঁছে। এটা ছিল পুরনো একটা ভাঙাচোরা স্কুল। শ্রীতেশ আকসারাকে বলে, আমি স্কুল থেকে লেখাপড়া করেছি, কিন্তু এখন এই স্কুল পুরোপুরি বন্ধ। একটা পুরনো ভাঙাচোরা ঘর ছাড়া আর কিছুই না। আমার একটাই স্বপ্ন, এই স্কুলকে আবারও আগের মতো করে তোলা। এটা হচ্ছে আমার প্রথম কথা, যা তোমায় বলবো বলেছিলাম। আকসারা জিজ্ঞাসা করে, তাহলে দ্বিতীয় কথাটা কি শুনি? ওইদিকে ততক্ষণে রীতিমতো ওই 3 ভাইরাসও সেখানে এসে পৌঁছে। তারা জানালা দিয়ে উঁকি মারতে শুরু করে যে এদের মধ্যে কি কথাবার্তা চলছে। তো এইদিকে আমরা তো বুঝে যাই যে শ্রীতেশ আকসারাকে প্রপোজ করতে চলেছে। যেমন কথা তেমন কাজ। ডায়মন্ডের একটা রিং বের করে সে আকসারাকে প্রপোজ করার জন্য হাঁটু গেড়ে বসে পড়ে, যা দেখে এই 3 বেচারা মন তো ভেঙে চুরমার। কিন্তু এইখানে চলে আসে এক টুইস্ট। আকসারাকে দেখা যায় তার ব্যাগ থেকে একটা বন্দুক বের করে শ্রীতেশকে গান পয়েন্ট করে নেয়। এমনকি কোনো কথা ছাড়াই নিমিষের মধ্যে সে ধুমধাম করে গুলি করে শ্রীতেশকে জায়গায় শেষ করে দেয়। আর আকসারার এই রূপ দেখে এদিকে 3 জনের তো হালত খারাপ। শ্রীতেশের গেম বাঁচিয়ে দিয়ে আকসারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ইতিমধ্যে মিডিয়া এবং সব জায়গায় এই নিউজটা ছড়িয়ে পড়ে যে বিদ্যাবিধান কলেজের বুট ডিরেক্টর শ্রীতেশকে কেউ গুলি করে হত্যা করেছে। আর কেসটাকে ইনভেস্টিগেশন করার দায়িত্ব দেওয়া হয় ছাত্রু নামের অনেক বড় একজন পুলিশ অফিসারকে। এটাই হচ্ছে ছাত্রু, অনেক স্ট্রিক্ট একজন পুলিশ অফিসার। তো ছাত্ররা এসে ওই জায়গাটাকে ভালো মতো তল্লাশি নেয় যেখানে শ্রীতেশের খুন করা হয়েছে।
তবে আকসারও এমনভাবে কাজটা করে গেছে একটা সিম্পল ক্লু পর্যন্ত রেখে যায়নি। অন্যদিকে এসব কিছু দেখার পর ওই তিনজনের তো হালত খারাপ। তারা বলছিল যদি কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করে আর সেই মেয়ে যদি ছেলেকে পছন্দ না হয় তাহলে বেশি থেকে বেশি হলে একটা চর মারার কথা, কিন্তু এই তো সোজা তাকে জানে শেষ করে দিল। বাপরে, আরেকটু হলে আমাদের কি হালত হতো। কথায় কথায় এরা এটাও জেনে যায় এদেরকে এইসবের মধ্যে ফাঁসিয়েছে ওই টাটা। তাই তারা তিনজনও টাটাকে শিক্ষা দেওয়ার জন্য কল করে তাকে এখানে নিয়ে আসে। আর তাকে নিয়ে এসে তার অবস্থা কিছুটা এরকমের করে আর কি। দেখতেই তো পাচ্ছেন, বডি অর্ধেক বালির নিচে, মাথাটা উপরে। টাটাও বলে আমি তো তোমাদের ভালো করলাম, আমি চেয়েছিলাম তোমরা মেয়েটির পিছনে গিয়ে হলো লাইফে সেটেল হও, জীবনে কিছু একটা করো, আর তেমনটাই তো হয়েছে। এরা তিনজনও টাটাকে সব কিছু বলে যে মেয়েটি অর্থাৎ আকসারাতকে কি করেছে। তো এইখানে টাটা একটা বুদ্ধি কাটিয়ে এদের তিনজনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। বলে যদি কিছু হয় তাহলে ওই মেয়েটির সাথে তোমরা তিনজনও ফাঁসবে। আমার কাছে তোমাদের তিনজনেরই সব কিছু প্রমাণ আছে যে মেয়েটির পিছন পিছন তোমরা ঘোরাঘুরি করেছ, কে কোন টাইমে তাকে কি গিফট করেছ, আমার কাছে সবই প্রমাণ আছে। যদি আমার সাথে পাঙ্গা নাও না তাহলে সব কিছু আমি পুলিশকে গিয়ে দেখিয়ে তোমাদেরকে ফাঁসিয়ে দিব। শুনে তিনজনের তো হাওয়া টাইট। তখনই সারাঙ্গি বলে ওঠে যদি আমরা ফাঁসি তাহলে তো তুমিও ফাঁসবে। টাটা বলে কিভাবে, আমি কিভাবে ফাঁসবো? সারাঙ্গি বলে তাকে এখানে থাকার জন্য জায়গা কে দিয়েছে? তুমি তো দিয়েছ, উল্টো তার থেকে 2000 টাকা বেশি ঘুষও নিয়েছ। এভাবে ঘুরে ফিরে চারজনেরই একই অবস্থা। অন্যদিকে পুলিশ অফিসার ছাত্র কেসটা ইনভেস্টিগেশন করে চলেছে। আর ছাত্ররা শ্রীতেশের বডিটাকে ভালো মতো দেখার পর বুঝতে পারে এটা কোনো প্রফেশনাল কিলারের কাজ না। তাও আবার তাকে যে মেরেছে সে তেমন কোনো শক্তিশালীও না, কারণ গুলি চালিয়েছিল পয়েন্ট ব্ল্যাঙ্কে। কিন্তু সেটা বরাবর পয়েন্ট ব্ল্যাঙ্কে না লেগেছে কপাল একটু রাইট সাইডে করে, যা থেকে সহজে বোঝা যায় এটা কোনো প্রফেশনাল কারো কাজ না। এখান থেকে সিন চলে যায় আকসারের উপর। একটা সমুদ্র পাড়ে মন খারাপ করে দাঁড়িয়েছিল। শ্রীদেশকে আকসারা কেন মেরেছে, পিছনের কারণ কি, ধীরে ধীরে গিয়ে আমাদের সবকিছু ক্লিয়ার হবে। একটু পর দেখা যায় আকসার সাথে দেখা করার জন্য এখানে ওই কলেজের পিউন আপ্পাজিও এসেছে। অর্থাৎ আপ্পাজি এবং আকসারা আগে থেকে পূর্ব পরিচিত। সাথে এখানে কিছু ফ্ল্যাশব্যাক দেখে আমরা জানতে পারি আকসারা আসলে অনেকদিন আগে থেকে শ্রীদেশের উপর নজর রাখছিল। আর মুভির শুরুর দিকে কলেজের উপর থেকে যে মেয়েটা নিজেকে নিজে শেষ করে দিয়েছিল, জানা যায় পড়ালেখার জন্য তার উপর বেশি প্রেশার দিয়েছিল হচ্ছে এই শ্রীদেশই। তাও আবার কলেজের মেন সঞ্জয়ের কথাতেই। অর্থাৎ বলতে পারেন সঞ্জয় এবং শ্রীদেশ দুজনই ছিল একই নৌকার মাঝি। আপ্পাজি এখানে আকসারাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে বেটি তুমি যে কাজের জন্য নেমেছ একমাত্র তুমি পারবে এই সিস্টেমকে বদলাতে। আমাদের এই লড়াই তো আজকের না, এটা তো অনেক বছর আগে থেকেই শুরু হয়েছে। এসব নিয়ে আপ্পাজি এবং আকসারার মধ্যে অনেক কথাবার্তা চলে। এরপর সিন চলে আসে সঞ্জয় এবং ওই পুলিশ অফিসার মানিকের উপর। সঞ্জয় মানিককে ডেকে জিজ্ঞাসা করছিল যে শ্রীতেজের খুনির কোনো ইনফরমেশন পাওয়া গেছে নাকি, যদি তার কোনো খবর পাওয়া যায় তাহলে সর্বপ্রথম যেন আমার কাছে আসে। মানিকও বলে স্যার এখনও কিছু পাওয়া যায়নি, তবে আমরা লেগে আছি, জলদি কিছু না কিছু একটা বের করে ছাড়ব। সঞ্জয় বলে আমি নিশ্চিত যে কাজটা করেছে তার টার্গেট শ্রীতেশ না, তার টার্গেট হচ্ছি আমি। কারণ আমার সব কাজকর্মের হিসাব একমাত্র শ্রীতেজই জানত। তাকে হত্যা করে কিলার বড়সড় কোনো একটা যুদ্ধের ঘোষণা দিয়েছে। সে কে তাকে জলদি খুঁজে বের করো, তোমাকে এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। এরপর সিন শিফট হয়ে যায় ও চারজনের উপর। টিভিতে তারা নিউজে দেখছিল পুলিশ অফিসার মানিক বলছে যে মার্ডারের ব্যাপারে আমাদের ছোট থেকে ছোট হলেও কোনো ক্লু দিতে পারবে তাকে সরকারের তরফ থেকে অনেকগুলো টাকা ইনাম দেওয়া হবে। এরা শুনে টাকার লোভে পড়ে এরা চারজন সিদ্ধান্ত নেয় আকসারার কথা তারা পুলিশকে জানিয়ে দিবে। যেমন কথা তেমন কাজ। সাথে সাথে তারা পুলিশ মানিক রেড্ডিকে কল করে দেয়, বলতে শুরু করে স্যার আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। তবে মানিক ওই দিক থেকে তাদের বকতে শুরু করে দেয়, আবে বেকুব, রাতের কয়টা বাজে টাইম দেখেছ? এত রাতে কল করে আমার ডিস্টার্ব কেন করলি? দাঁড়া তোকে হাজতে ঢুকিয়ে দিব, যা বলার কাল সকালে সমুদ্র পাড়ে এসে বলিও। এ বলে মানিক কল কাট করে দেয়। সিন শিফট পরের দিন সকালে সকালে চারজন মানিকের সাথে কথা বলতে সমুদ্র পাড়ে এসে হাজির। মানিক প্রত্যেক দিন এখান দিয়ে জগিং করতে আসে, আজকেও এসেছে। তবে এরা চারজন মানিককে কিছু বলতে যাবে কি, ততক্ষণ অপর দিক থেকে কেউ একজন এসে মানিকের উপর হামলা করে দেয়। দেখা যায় এটা অন্য কেউ নয়, এটা ছিল আকসারা। আকসারা একটা পেন্সিল কম্পাস দিয়ে মানিকের উপর হামলা করে তাকে জায়গায় শেষ করে দিয়েছে। এখন চারজন দ্বিতীয়বারের মতো চোখের সামনে এমন দৃশ্য দেখে তো একেবারে অবস্থা টাইট। এদিকে আকসারাও মানিককে মারার পর তার পাশে একটা ফাইল রেখে যায়। যে ফাইলটা ছিল ওই ফাইলটা যেটা ওই অফিসার আশুক রেড্ডি বিদ্যাবিধান কলেজের উপর রেড মেরে তাদের কুকর্মের বিরুদ্ধে বানিয়েছিল, যেটা আদালতে সাবমিট করার আগে সঞ্জয়রা তাকে মেরে দিয়েছিল।
এখন এটা যাতে সবার সামনে আসে আকসারা সে ব্যবস্থায় করে যায়। এখন সবার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আকসারা এত কিছু করছে, ঘটনাস্থলে তো তার ফিঙ্গারপ্রিন্ট থেকে যাওয়ার কথা। জি না, আকসারা হ্যান্ড গ্লোভস এবং ওইরকম প্রস্তুতি নিয়ে সবকিছু করছে। এদিকে চার বেচারা তো এখন ভয় পাচ্ছে। যদি আকসারা এটা জানতে পারে যে তার মার্ডার করার সময় এরা চারজন তাকে দেখেছে, তাইলে আকসারা তাদের কি অবস্থা করবে। এদিকে কিছুক্ষণ পার হতেই মানিক রেড্ডির মৃত্যুর খবর পেয়ে পুলিশ, মিডিয়া সবাই ঘটনাস্থলে এসে হাজির। পুলিশ অফিসার ছাত্রর তো এটা মাথায় ঢুকছে না এসব কে এবং কেন করছে। আর কালকে শ্রীতেজ আর আজকে মানিক রেড্ডি, দুজনের মৃত্যুর মধ্যে আদৌ কি কোনো সম্পর্ক থাকতে পারে? মার্ডারগুলোকে একজনে করছে নাকি আলাদা আলাদা কেউ? যদি আলাদা আলাদা কেউ করে থাকে তাহলে বিদ্যাবিধান কলেজের এই ফাইল এখানে কিভাবে আসলো? সব ডাউট এক জায়গায় করার পর ছাত্র এটুক বুঝতে পারে এই সব কিছুর লিঙ্ক ওই বিদ্যাবিধান কলেজের সাথেই। তাই পরবর্তী সিনে ছাত্র সাথে সাথে সেই কলেজে এসে হাজির। এসে কলেজের মেন সঞ্জয়ের সাথে দেখা করে। সঞ্জয়কে জিজ্ঞাসা করে, আপনার বুট ডিরেক্টর শ্রীতেজের মার্ডার হয়ে গেল, এ সম্বন্ধে আপনার মতামত কি? কার উপর কি সন্দেহ আছে? সঞ্জয় বলে, আমার আন্ডারে হাজার হাজার এমপ্লয় কাজ করে, এখন তাদের কার সাথে কি সম্পর্ক, কার কে শত্রু আমি কিভাবে জানব? অর্থাৎ প্রত্যেকবারের মতো এবার সঞ্জয়ের জবাব টেরা টাইপের। ছাত্র বলে, ওকে, অফিসার আশুক রেড্ডি আপনার কলেজে রেড মারার পর যে ফাইলটা রেডি করেছিল, সেই ফাইল আদালতে সাবমিট করার আগেই অফিসার আশুকের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। বিষয়টা একটু রহস্যময়। আর যে ফাইল আদালতে থাকার কথা, সে ফাইল এখন মানিক রেড্ডির ডেড বডির পাশে কিভাবে আসলো? এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনার সাথে জড়িত। বাই দ্য ওয়ে, এই মার্ডারগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা করছে সে এই দুইটাতে থেমে থাকবে না। জানি না তার পরবর্তী টার্গেট কি, তাই একটু কেয়ারফুলে থাকবেন আর কি। এভাবে ছাত্র সঞ্জয়কে উচিত একটা জবাব দিয়ে সেখান থেকে চলে আসে। তবে এইসব শোনার পর সঞ্জয় তো অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। কি করবে এখন কিছু বুঝতে পারছে না। সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন। টিভিতে নিউজে আমরা দেখি একই বলা হচ্ছে যে এই দুই মার্ডারগুলো করেছে পুলিশরা নাকি তাকে গ্রেপ্তার করে নিয়েছে। আর এখানে দেখা যায় সত্যি আকসারাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাকে ইন্টারোগেশন রুমে নিয়ে গিয়ে ছাত্র তার থেকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ছাত্র আকসারাকে বলে, বাইরে সবাই জানে যে আমি তোমাকে ধরে নিয়ে এসেছি, কিন্তু কেউ এটা জানে না যে তুমি নিজেই আমার কাছে ধরা দিয়েছ। বলো এমনটা কেন করলে? যে হাতে বই এবং কলম ওঠার কথা, সে হাতে অস্ত্র কিভাবে উঠল? আমি যা কিছু বলবো তা যেন এই চার দেওয়ালের মধ্যে বন্দি না থাকে। আমি সব কিছু জনগণের সামনেই সবাই শুনে মতো এবং জানে মতোই বলতে চাই। আর এর জন্য একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন। ব্যাস, পরপরের নিউজ চ্যানেলের মাধ্যমে এই নিউজটা ছড়িয়ে পড়ে যে আকসারা জনগণের সামনে এসে সবার উদ্দেশ্যে কিছু একটা বলতে চাই। এখন সব জনগণদেরও একটাই কথা যে আকসারা কি বলতে চায় তাকে যেন এটা বলতে দেওয়া হয়। নিশ্চয় তার এসবের পিছনে কোনো না কোনো একটা কারণ তো আছেই। এরকমই হাজারো প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। সবার এখন একটাই কৌতূহল আকসারা কি বলতে চায় ওইটা জানা। এরপর কথা মতো একটা প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যেখানে মিডিয়ার অনেক লোকজন উপস্থিত ছিল। তার আকসারাকে জিজ্ঞাসা করে যে একজন টিচার হয়ে আপনি এরকম মার্ডারগুলো কেন করলেন? জবাবে আকসারা বলে, প্রত্যেকটা মানুষই মা বাবার পর একজন মানুষকে মনে রাখে, যেটা হচ্ছে গুরু অর্থাৎ শিক্ষক। এ বলে সে রিপোর্টারগুলোকে সবাইকে তাদের পছন্দের একজন একজন টিচারের নাম বলতে বলে। কথা মতো সব রিপোর্টাররাই তাদের পছন্দের একজন একজন টিচারের নাম বলে। এবার আকসারা বলে, আপনাদের সবার মতোই আমারও একজন পছন্দের টিচার ছিল, যে শুধু আমার টিচার নয় বরঞ্চ আমার মা বাবার থেকে ঊর্ধ্বে। তার নাম হচ্ছে রাঘব মাস্টার। এটা বলতে সিন শিফট হয়ে যায় আজ থেকে বহু বছর আগের ফ্ল্যাশব্যাকে। এটাই হচ্ছে রাঘব মাস্টার। গ্রামের প্রত্যেকটা বাচ্চাকেই সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সে সবার ঘরে ঘরে গিয়ে তাদের মা বাবাদের বলে আসত যেন তারা তাদের সন্তানদের স্কুলে পাঠায়। রাঘব ছিল একটা সরকারি স্কুলের টিচার, আর স্কুলের স্টুডেন্টদের সাথে তার সম্পর্ক ছিল এমন যা দেখে তো বুঝতে পারছেন। একদম নিজের সন্তানের মতো সে সবাইকে আগলে রাখে আর বন্ধুর মতো সবসময় সবার পাশে থাকে। এখানে সবাইকে সে তার নিজের ছেলে মেয়ের মতো মনে করত। এই যে স্কুলে এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ভীমলা, আর এটা হচ্ছে ভীমলার মা। ভীমলাও রাঘব মাস্টারের স্কুলে লেখাপড়া করে। সাথে ভীমলা ছিল অনেক মেধাবী একজন স্টুডেন্ট, স্কুলের টপার। রাঘব মাস্টারও ভীমলাকে তার নিজের মেয়ের মতো করে আপন করে রেখেছিল। আর বলে রাখি, ভীমলা ছিল এবারের 10ম শ্রেণীর পরীক্ষার্থী, অর্থাৎ এই পরীক্ষার পর সে কলেজে উঠবে। এরপর সিন শিফট হয় বিদ্যাবিধান জুনিয়র কলেজের উপর। তখন থেকেই সঞ্জয়ের এই কলেজ একটু একটু নাম কামাতে শুরু করেছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছিল রামনগরে তাদের এই কলেজের একটা শাখা খুলবে, অর্থাৎ রামনগরেও সে তাদের কলেজ খুলবে আর কি। যে রামনগর ছিল মূলত রাঘব মাস্টারদের এলাকা।
সঞ্জয়রা প্ল্যানিং করে ওইখানে তাদের কলেজ খোলার সাথে সাথেই তাদের কলেজে যেন অনেক নাম হয়, যার জন্য প্রথম বেচে তার প্রয়োজন সব টপারদেরকে। তাই সে রামনগর এলাকায় এবার যারা যারা দশম শ্রেণীর পরীক্ষা দিবে তাদের সবার একটা মেরিট লিস্ট কালেক্ট করে। আর এই লিস্ট থেকে এবার যারা যারা টপ করবে সঞ্জয় একজন একজন করে তাদেরকে তার কলেজে অ্যাডমিট করাবে। এর মধ্যে দশম শ্রেণীর পরীক্ষাটা শেষ হয়, আর কথা মতো সে পরীক্ষায় সবার টপ করে হচ্ছে ভীমলা, যেটা নিয়ে রাঘব মাস্টার এবং সবাই অনেক হ্যাপি ছিল। অন্যদিকে সঞ্জয়দের প্ল্যান মতো পরের দিন হতে না হতেই তার দুজন লোক ভীমলার বাসায় গিয়ে হাজির। তারা তাদের পরিচয় দেয় যে আমরা এরকম এরকম বিদ্যাবিধান কলেজ থেকে এসেছি, আমাদের কলেজের চেয়ারম্যান চাই তুমি আমাদের সেখানে ভর্তি হও, এতে করে তোমার লেখাপড়ার খরচ বাদবাকি সব খরচ সবকিছুই ফ্রি। ভীমলার মা বলে, ভীমলা কোথায় ভর্তি হবে ওইটা তো রাঘব মাস্টার নির্ধারণ করবে, রাঘব মাস্টারের অনুমতি ছাড়া আমরা এটা করতে পারবো না। বাই দ্য ওয়ে, ভীমলার বাবা কিন্তু বেছে নেই। এখান থেকে জবাব পেয়ে এরপর সঞ্জয়ের লোকগুলো রাঘব মাস্টারের সাথে গিয়ে কথা বলে, কিন্তু রাঘব মাস্টারও তাদের সাফ সাফ জানিয়ে দেয় যে ভীমলা কোনো সরকারি কলেজে অ্যাডমিট হবে, ওইখানে বাকি লেখাপড়া চালাবে, আর এটাই ফাইনাল ডিসিশন। এ বলে রাঘব মাস্টার লোকগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এদের যাওয়ার পরপরই রাঘব মাস্টার এটা জানতে পারে যে এরা শুধু ভীমলার বাসায় নয়, বরঞ্চ এবারের পরীক্ষায় তাদের এলাকা থেকে যারা যারা টপ করেছে এরা তাদের সবার বাসাতে গিয়ে গিয়েই একে প্রস্তাব দিচ্ছে। তাই রাঘব মাস্টারও এলাকার সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসে। সব মা বাবারা বলছিল ওইখানে তারা বলছে আমাদের ছেলে মেয়েদেরকে ফ্রিতে লেখাপড়া করাবে, সাথে তাদের খরচও চালাবে, এটা তো আমাদের জন্য ভালোই, আপনি কি বলেন? রাঘব মাস্টার বলে, আপনারা বুঝতে পারছেন না, এটা তাদের একটা ব্যবসা, ফ্রিতে সব কিছু করাবে বলে এক পর্যায়ে তারা এমন অবস্থা করবে যার জন্য আপনাদের ঘরবাড়িও পর্যন্ত বিক্রি করা লাগবে। 10 টাকার লালচ দিয়ে তারা 10 লাখ টাকা পর্যন্ত বের করে নিতে পারবে। পড়ালেখা হচ্ছে দেশের নাগরিকদের অধিকার, যে অধিকারকে এই ধরনের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা বানিয়ে নিয়েছে। এরা লোভ দেখাবে, বড় বড় স্বপ্ন দেখাবে, বলবে তাদের সেখানে গেলে বাচ্চারা বড় বড় ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, আর তাদের এই বড় বড় কথার উপর ভরসা করেই আমাদের মতো সাদাসিধে লোকেরা প্রত্যেকবারই ধরা খেয়ে যায়, যার পর গিয়ে মা বাবারা তাদের ঘরবাড়ি বিক্রি করে হলেও তাদের বেতন দিতে হয়। তো এইভাবে অনেক কথাবার্তা বলে রাঘব মাস্টার এদের সবার ভুল ধারণাটা ভেঙে দেয়। সাথে ভীমলাকে সে সবার সামনে উদাহরণ দেখিয়ে বলে, ইউ তো সরকারি প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে, কিন্তু দেখো আজ পুরো ইন্ডিয়ার মধ্যে টপ 1, তার স্বপ্ন একজন টিচার হওয়া, যার জন্য সে বাকি পথটুকু সরকারি প্রতিষ্ঠান থেকে পাড়ি দিবে। এদিকে সব কিছু সঞ্জয়ের কানে গিয়ে পৌঁছায় যে রাঘব মাস্টারের কারণে তার পুরো প্ল্যান ভেস্তে গেল। তাই এর পরের দিনই সঞ্জয় গিয়ে রাঘব মাস্টারের সাথে দেখা করে। রাঘব এতক্ষণ বাকিদের যা বলেছিল সঞ্জয়কেও পরিষ্কার সেটা জানিয়ে দেয়, অর্থাৎ তার কথায় না করে দেয়। সঞ্জয় রাঘবকে অনেক লোভ দেখায় যে তোমাকে আমাদের প্রতিষ্ঠানে লেকচারারের জব দেওয়া হবে, অনেক টাকা দেওয়া হবে, কিন্তু এরপরও রাঘব সঞ্জয়ের কথায় রাজি হয় না, যার ফলে সঞ্জয় রেগে গিয়ে এক পর্যায়ে পিছন থেকে একটা লাঠি দিয়ে রাঘবের উপর হামলা করে দেয়। শুধু হামলাই করে না, এমনকি সে রাঘবকে জানে মেরে ফেলে। এরপর সঞ্জয় সে পুলিশ অফিসার মানিক রেড্ডিকে কিছু টাকা খাইয়ে পুরো কেসটা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। পুলিশ অফিসার মানিকও টাকা খেয়ে পুরো কেসটা চাপিয়ে দেয় ভীমলার মায়ের উপরেই। দোষ দেয় এই মহিলা রাঘব মাস্টারকে হত্যা করেছে, তার মেয়েকে তাদের পছন্দ মতো কলেজে লেখাপড়া করতে দিচ্ছিল না বলে। এভাবে মিথ্যা কেস চাপিয়ে দিয়ে ভীমলার মাকে তারা জোর জবরদস্তি গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর পুলিশ অফিসার মানিক ভীমলাকে গিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে, তোমার মাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি আমার কথা মতো বিদ্যাবিধান প্রতিষ্ঠানে ভর্তি হও এবং সেখানে ভালো মতো টপ 1 হয়ে যদি ওই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারো, তাইলে তোমার মাকে সসম্মানে মুক্তি দেওয়া হবে। এ বলে তারা ভীমলার মাকে ধরে নিয়ে যাচ্ছে। এদিকে অসহায় একটা মেয়ে দৌড়াচ্ছে তার মায়ের জন্য, অপর দিক থেকে অসহায় একজন বাবা দৌড়াচ্ছে তার ছেলের জন্য। অর্থাৎ রাঘব মাস্টার অন্য কেউ নয়, রাঘব মাস্টার ছিল ওই কলেজের পিউন আপ্পাজির ছেলে। টোটাল সব কিছু মিলিয়ে অনেক ইমোশনাল একটা সিন। বাবা তার ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কান্না করছে, আর ভীমলাও তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভুলতেই পারছে না। রাঘব মাস্টারের এই অবস্থা দেখেও সে অনেক কান্না করে, কারণ রাঘব মাস্টার তার জন্য অনেক কিছু করেছিল, তাকে নিজের মেয়ের মতো করে লেখাপড়া করিয়েছে। যাই হোক, এরপর না চাইতেও ভীমলাকে সেই বিদ্যাবিধানে ভর্তি হতে হয় এবং সেইখানে লেখাপড়া করতে হয়। সোজাসুজি তাকে বলে দেওয়া হয় যদি তুমি টপ 1-এর মধ্যে আসতে না পারো তাহলে তোমার মাকে আর ছাড়া হবে না। ভয়ের জন্য ভীমলাও দিনরাত মেহনত করে পড়ালেখা করে অবশেষে টপ 1-এর মধ্যে চলে আসে। কিন্তু এতে তার প্রাপ্তি কি? নাম তো হচ্ছে কলেজেরই, আর সঞ্জয় তো এইটাই চাই। এরপর ভীমলা সঞ্জয়কে গিয়ে বলে, স্যার আপনাদের কথা মতো আমি আপনাদের র্যাঙ্ক 1 এনে দিয়েছি, এবার দয়া করে আমার মাকে ছেড়ে দিতে বলুন না। কিন্তু এইখানেই সঞ্জয় বলে, সরি ভীমলা, যদি আমি পারতাম তাহলে করতাম,
তোমার মা তো অনেক দিন আগে মারা গেছে। আসলে সঞ্জয়রা সত্যটা মাটি চাপা দেওয়ার জন্য তার মাকে অনেক দিন আগে মেরে দিয়েছে, আর ভীমলাকে সেটা বুঝতে দেয়নি। ভীমলা তার মায়ের জন্য কান্না করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। গ্রামে আসতেই রাঘব মাস্টারের বাবা ভীমলাকে কিছু বই দেয়, সাথে বলে, বেটা, এই নিয়মকে বদলানোর জন্য তোমাকে ভালো মতো লেখাপড়া করতে হবে। একমাত্র তুমি পারবে এই সিস্টেমকে বদলাতে। আপ্পাজি দিনরাত ভীমলাকে ট্রেনিং দিতে শুরু করে, তাকে বিভিন্নভাবে মোটিভেট করে। বলে, মানুষ সব কিছু খেড়ে নিলেও কি খেড়ে নিতে পারে না জানো? অক্ষর। এই অক্ষরই তোমাকে তোমার জীবনে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে, যার জন্য আজ থেকে তোমার নামও আকসারা, অর্থাৎ অক্ষর। বেশ, এটা বলতে সাথে সাথে সিন চলে আসে প্রেজেন্টে। মূলত এইটাই হচ্ছে কারণ। আকসারাই হচ্ছে সেই ভীমলা যার সাথে এত বড় অন্যায়টা হয়েছিল, আর সে দিনরাত প্রস্তুতি নিতে শুরু করেছিল এই বিদ্যাবিধান কলেজ এবং তার সাথে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে শাস্তি দিয়ে সবার সামনে এক্সপোজ করার জন্য। এখন আকসারার এই স্টোরি জানার পর সবাই নিস্তব্ধ হয়ে যায়, সবার চোখ বেয়ে জল বের হতে শুরু করে। সবাই এটা বুঝতে পারে, সত্যি আকসারাদের সাথে যা হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে, আর সে যেটা করেছে ওটা একদমই সঠিক। আকসারাও বলে, এমনটা শুধু আমার সাথে নয়, বরঞ্চ দিনরাত প্রতিনিয়ত আমার মতো কোনো না কোনো আকসারার সাথে হয়ে চলেছে। এরকম হাজার হাজারো প্রতিষ্ঠান আছে যেখানে সঞ্জয়ের মতো লোকেরা, বাচ্চারা কলম আর বই ধরার আগেই তাদের শেখানো হয় কিভাবে র্যাঙ্কের পিছনে ছুটতে হয়। র্যাঙ্কের জন্য তাদের উপর এতটা প্রেশার দেওয়া হয়, এক পর্যায়ে গিয়ে তারা নিজেদের ক্ষতি করতেও দুটিবার ভাবে না। তাই সব মা বাবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যেন তারা তাদের বাচ্চাদের ভালো মতো বোঝে তাদের কখন কোন জিনিস প্রয়োজন, আর কি করলে তাদের উপর থেকে প্রেশার কমবে ওটা নিয়ে যেন ভাবে। এইভাবে আকসারা সঞ্জয়ের সব কিছু একেবারে ফাঁস করে দেয়। ফলে সঞ্জয়ের অবস্থা তো একেবারে টাইট, বাঁচার আর কোনো সুযোগ নেই। সে এইটা নিয়ে আফসোস করতে থাকে, ওই দিন কেন সে বাচ্চা ভীমলাকে জানে শেষ করে দেয়নি, কেন সে তাকে ছেড়ে দিয়েছিল। এদিকে সব জনগণ তো সঞ্জয়ের উপর এমনভাবে খেপেছে যেন তারা তাকে এখন হাতের কাছে পেলে একেবারে শেষ করে দিবে। সঞ্জয় ভয়ে এখন বুঝতে পারছে না কি করবে। বাঁচার জন্য অনেক মন্ত্রী মিনিস্টারকে কল দেয়, কিন্তু কিছু করার নেই। সে টাকার পাওয়ারে আগে থেকে তাদের সাথে পাঙ্গা নিয়ে রেখেছিল, এখন তার সব কিছু ব্যান করে দেওয়া হয়েছে। সঞ্জয় বুঝে যায় এর হাত থেকে সে আর কিছুতে বাঁচতে পারবে না। সবার হাতে পড়ে তিলে তিলে মরার চেয়ে সে নিজেকে নিজে শেষ করে দেওয়াটা বেটার অপশন মনে করে। টপ র্যাঙ্ক 1 করে করে সে স্টুডেন্টদেরকে এতদিন যে পথে ঠেলে দিয়েছিল, এখন তাকেও সেই পথে হাঁটতে হয়, অর্থাৎ মৃত্যু। এভাবে আকসারা সঞ্জয়ের সব কিছু ফাঁস করেছে। যদিও সে যেটা করেছে ওটা ন্যায়ের জন্যই, কিন্তু তার রাস্তাটা ছিল ভুল, যার জন্য তারও কিছুদিনের জন্য জেল হয়। সর্বশেষ আকসারা পুলিশ অফিসার ছাত্রকে বলে, আমার আপনার উপর পুরোপুরি ভরসা ছিল, যার কারণে আপনার হাতে আমি নিজেকে ধরা দিয়েছি, আর আজ আমি আমার বিশ্বাসের কাছে সফল হয়েছি। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এভাবে দেখতে দেখতে আজকের এই মুভিটাও এখানে শেষ হয়।